তোমরা কি মানে এই সময় এখন টিউশন পড়ো? তাহলে টিউশন না পড়লে তো লেট হওয়ার কথা না। দাও। আমি শুরু করে দেই তাহলে, ওই তো জয়েন করতেছে না। ক্লাসটা রেকর্ড থাকবে নি। আচ্ছা, আমি ওই ক্লাসটা রেকর্ড থাকবে নি, আমি রেকর্ড ক্লাস দেখবে নি, কারণ যেহেতু নিচে আসছি ক্লাসটা করাই নি। এখন দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, এটা শুধু একটু দেখো। দেখো তো মানে আমার ওই এমসিকিউর পেজটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ? দেখো পরে আমাদের শুরু হলো প্রথম এমসিকিউ থেকেই, যে কোন পদার্থের অণুগুলির মধ্যে নিট বল শূন্য হলে কোনটা সঠিক। এটা তোমার মূলত আসছে কোন অধ্যায় থেকে? এই নিউটনীয়, ওটার নাম জানো কি, মহাকর্ষ অভিকর্ষ, ওই অধ্যায় থেকে এই এমসিকিউটা এখানে দেওয়া হয়েছে। মহাকর্ষ অভিকর্ষ। এটা বলো তো কি কি অ্যান্সার আসবে? ক নাম্বারই, কারণ মাঝখানে একটা বস্তু আছে তোমার, মানে দুইটা বস্তুর দূরত্ব যদি সমান থাকে পৃথিবী থেকে, তাহলে তো ইয়ে হবে। আর যদি অণু দিয়ে হিসাব করো, অণু দিয়ে সেমই। একটা পদার্থের মধ্যে দুইটা অণুর যদি ডিস্টেন্স সেম সেম হয়, নিট বল শূন্য হবে। আচ্ছা, দেখো ৩ নাম্বারটা, যে আমাদের বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যা আকর্ষণ বল সেটা হলো সংশক্তি বল। আমরা ওই থিওরিতে পড়েছি এটা।
এই আসঞ্জন বল। এখন যদি আমাদের বলতো একই পদার্থ বললে কি হয় বলো তো? একই পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, একই পদার্থ যদি হয় তাহলে সংশক্তি। আর আসঞ্জন হবে ভিন্ন পদার্থ হলে, ভিন্ন পদার্থ, ভিন্ন পদার্থ। দেখো এইরকম এমসিকিউ আমাদের যে অ্যাডমিশনে প্রচুর আসছে, বিশেষ করে ওই যে জাহাঙ্গীরনগর জগন্নাথ, যেখানে তোমার মেডিকেল টাইপের কোশ্চেন হবে, জ্ঞানমূলক কোশ্চেন হবে, সেখানে এসে পড়ছে যে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো আমাদের সংশক্তি বল। এখান থেকে আমাদের অ্যান্সার আসবে সংশক্তি বল। একটা মুখস্থ করলেই হয়, একই পদার্থ সংশক্তি বল, একই পদার্থ সংশক্তি বল, তাহলেই হবে। এই যে বুয়েটে দেখো একটা কোশ্চেন আসছে যে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট 13-14, 8 নাম্বারটা দেখো, যে কাচ ও পারদের স্পর্শকোণ থিটা হলে কোনটা সঠিক? বলো তো কোনটা সঠিক? জি, খ নাম্বারটা সঠিক। কারণ আমরা এতদূর জানি যদি কাচ এবং পারদ হয় তাহলে স্থূলকোণ হয়। তাহলে কি হয়? স্থূলকোণ হয়। এটা আমরা, তুমিও জানো আমিও জানি। তবে জিজ্ঞেস করি আসলে অরিজিনাল মানটা কত হয়? স্থূলকোণ তো বলে দিলাম 90 থেকে বড়। তবে মানটা বলতে পারবা? মানটা কত হয়? ওই যে থিটার মানটা, সূক্ষ্মকোণের মানটা কত হয়? না, না। মানে এখানে বলেছে যে কাচ এবং পারদের স্পর্শকোণ যদি থিটা হয় তাহলে থিটা 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। ভালো কথা। তবে সেই কোণটা কত? এটা কি জানো? মুখস্থ মানটা জানো? 140 ডিগ্রি। এই 40 ডিগ্রি মানে কাচ এবং পারদ যদি হয় থিটার মান 140। এটাই মোটামুটি এইটাই হয়। তুমি এক কাজ করো তো, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা এটা বলো তো, বের করে বলো অথবা মুখস্থ বলো। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা বা পীড়নের মাত্রা। এম এল ইনভার্স টি ইনভার্স টু, তাই না? এখন পীড়ন যদি বলি তাহলে পীড়ন, পীড়ন এটা হলো আমাদের এফ বাই এ। এফ এর মাত্রা হলো বল, বলের মাত্রা মুখস্থ থাকতে হবে এম এল পার টি স্কোয়ার ডিভাইডেড বাই এর মাত্রা এরিয়া, তাহলে হলো এল স্কোয়ার। এরিয়া ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো মিটার স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে তো আমাদের অ্যান্সারটা আসলো এম 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 পার টি স্কোয়ার আসলো। এরকম হলো কেন? ও সরি 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 সরি, একটা এল আমি নিচে কাউন্ট করতেছি না, এটা ভুল হয়েছে। এম পার এল, এটা তাহলে হয়েছে তোমারটা। এইরকম যে সান্দ্রতা গুণাঙ্কের একক, বারবার তখন বলেছি ইটা, এটা এত ইম্পর্টেন্ট বলার ভাষা রাখে না। ইটার মাত্রা যা আছে সবই প্রচুর ইম্পর্টেন্ট। এই 10 নাম্বারটা করো তো। এই সরি 10 নাম্বার, 13 নাম্বারটা করো। 13 নাম্বার।
2.37 এইরকম তো কোনো অপশন এখানে নাই, কোথাও তো ভুল করছো। তাহলে আমি করি, একটু দেখো। আমার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, বল বের করতে বলছে, সূত্র তো এইটাই যে, আচ্ছা মান বসিয়ে তারপরে সঠিক করে বলো। টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর। আচ্ছা, জেড ফোর হলে ফোর, আমি তাও একটু দেখি যে কি করলো আসলে তুমি। যে এফ যদি বের করতে বলে, তাহলে হলো ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল দিয়ে ভাগ, সমান বসাই। ওয়াই এর মান হলো 2 × 10⁻11 ইন্টু এ ক্ষেত্র হলে মাত্র হলো 1 মিটার স্কোয়ার, তার মানে 10⁻⁻6 মিলিমিটার স্কোয়ার, 3 মিটার -6। আর হলো আমাদের এল বাই এল, এটার মান আসবে আমাদের, এই এল এটা আসবে, এল দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে, তার মানে ছোট হাতের এল আসবে 10% অফ বড় হাতের এল, 10% অফ বড় হাতের এল, তার মানে 0.1 বড় হাতের এল, তার মানে এল দিয়ে বড় হাতের এলকে ভাগ যদি দেই আমরা, এল ভাগ বড় হাতের এল 0.1 আসে, তার মানে জাস্ট 0.1 গুণ দিলেই হবে। কারণ দেখো উপরে আমাদের বড় হাত ছোট হাতের এল, নিচে বড় হাতের এল, এই জিনিসটা মানে 0.1, তাহলে 0.1 যদি আমরা এখানে গুণ করা হয় তাহলে 2 × 10⁻, এখানে 11 -6 আর এখানে -1, 11 -6 -1 রোধ হলো 7 4, করিতে হয়, ঠিকই আছে, ক নাম্বারই হবে। আচ্ছা, এই 12 নাম্বারটা দেখো তো, এটা ইম্পর্টেন্ট প্রচুর। যে যদি একই উপাদানের তৈরি, একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, কিন্তু প্রথম তারের অর্ধেক হলে, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক হলে সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তার প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত হবে? এটা ওই যে, মানে আমাকে তুমি মেবি এর আগে একটা এরকম এমসিকিউ দিয়েছিলে, আমি করিয়ে দেওয়া হয়েছে, এখন দেখি নিজে নিজে করতে পারো কিনা। 12 নাম্বারটা। এটা আমি তো ওইভাবে বলতে পারলাম না, আমার করতে হবে। এখন তুমি শুধু দেখবা যে আমার করানোর স্টাইলের সাথে তোমারটা মিলে কিনা। এখন তাহলে আমাদের
সূত্র তো একটাই, ইয়ং এর গুণাঙ্কর সূত্রই, আর কোনো সূত্র নেই, যে ওয়াই ইকুয়াল টু এফ। তাহলে যেহেতু আমাদের ভর বলা আছে, সমান সমান ভার, সমান ভার, তাহলে আমরা চাইলে এখানে এম দিয়ে করতে পারি, এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই নিচে হলো এ ছোট হাতের এল, এ মানে পাই আর স্কোয়ার, আর ছোট হাতের এল। এটাই সেই ইয়ংয়ের সূত্রটা, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এখন যদি একই উপাদান বলে, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক চেঞ্জ হবে না, তাহলে ওয়াই নিয়ে কোনো কাজ নেই, ওয়াই এটার কোনো কাজই নাই। তারপরে দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে দ্বিতীয় তারের দৈর্ঘ্য আমরা যদি L2 বলি, সেটা হলো 2L1। তারপরে প্রথম তারের অর্ধেক এবং ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক, তার মানে দ্বিতীয় তারের যে R2 সেটা আবার অর্ধেক R1, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক, তার মানে দ্বিতীয় তারের ব্যাসার্ধ অর্ধেক। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত? মানে দ্বিতীয় তার প্রথম তারের দৈর্ঘ্য, তার মানে হলো আমাদের বের করতে বলছে L2 ইস টু L1, এটা বের করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি। দেখো, আমরা যেগুলো দরকার নেই সেগুলো সব বাদ, বাদ দিলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমানুপাতিক বড় হাতের এল ডিভাইডেড বাই ছোট হাতের এল। দেখো তো এটা লিখতে পারি কিনা। আমরা আমরা এক কাজ করি, আমরা ছোট হাতের এলটা এই পাশে নিয়ে নিই, একই ছিল, আমরা ছোট হাতের এল সমানুপাতিক আর স্কোয়ার এটা লিখতে পারি। কারণ আমাদের ওয়াই দরকার নেই, এম দরকার নেই, জি দরকার নেই, পাই দরকার নেই, ওগুলো তো দরকার নেই। বড় হাতের এল ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখান থেকে এখন আমরা সূত্র লিখতে পারবো। এখান থেকে কি লিখতে পারবো? সূত্র, সূত্রটা কি? যে L2 ডিভাইডেড বাই L1। এখন বড় হাতের এল এটা সমানুপাতিক সম্পর্ক, তার মানে উপরে বড় হাতের L2 আমি আলাদা পেজে করি, সময় লাগবে না, তোমাকে বোঝানোর জন্য একটু লাগতেছে। বলছে L2 এটা হবে 2L1, তারপরে R2 এটা আমাদের হবে হাফ R1, আর কিছু লাগবে না। এই L2 ইস টু L1টা বের করব। তাহলে আমরা দেখলাম ছোট হাতের এল সমানুপাতিক বড় হাতের এল ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা হয়। এখন সূত্র যদি আমরা লিখি, L2 ডিভাইডেড বাই L1, এল সমানুপাতিক তার মানে L2 বাই L1 ইন্টু আর হলো ব্যস্তানুপাতিক, তার মানে উপরে R1 নিচে R2, একদম আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো L2 বাই L1, L2 বাই L1 এটা লিখতে পারি 2, কত লিখতে পারি? 2। তারপরে R1 বাই R2, R1 বাই R2 এটাও লিখতে পারি 2, 2 এর উপরে স্কোয়ার, তাহলে 8। বুঝতে পারলাম। এটাকে এটা তুমি মানে কি আরো শর্টকাটে কিন্তু করা যায়, সেটা হলো ওই এক লাইন থেকে করা যাবে, এল সমানুপাতিক বড় হাতের এল ডিভাইডেড বাই ছোট হাতের এল, এটা এই একটা লাইন থেকে তুমি করতে পারবে। কিভাবে? দেখো, এল সমানুপাতিক দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য যেন কত করে দ্বিগুণ হয়ে যায়, দৈর্ঘ্য আমাদের দ্বিগুণ হয়ে যায়, উপরে 2 বসায় দিলাম, মানে দ্বিতীয়টা 2 বসায় দিলাম, নিচে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, তার মানে এখানে হাফ বসায় দাও, তার উপরে স্কোয়ার করো। এই পুরো জিনিসটা করলে এল সমানুপাতিক 8 আসে, তার মানে 8 গুণ হবে। বুঝতে বুঝতে মানে দুইভাবে তুমি করতে পারো। এটা একটু নিচেটা একটু অ্যাডভান্সড, এটা করার জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এরকম করে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি সলভ করতে পারবা। আর এই শুরুতে যেটা দেখালাম সেটা ক্যাজুয়ালি, যেটা সবাই করতে পারে। বুঝতে পারছি। দেখো 14 নাম্বার,
যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি এবং এর গুণাঙ্ক, আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি আয়তন গুণাঙ্ক, আর আকার বললে তাহলে দৃঢ়তা গুণাঙ্ক। আর আয়তন গুণাঙ্কের বিপরীত বিপরীত রাশি কোনটি? সংনম্যতা। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে এটা রিডিং আছে, আমি কিন্তু বলি নাই, বইয়ের মধ্যে এটা রিডিং আছে, বই পড়লে এটা পারবা যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনম্যতা বলে। এই দেখো পয়ঃসনের অনুপাতের সীমা, এগুলা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, -1 থেকে হাফ, ওগুলো সব দেখে নিবা। যেটা তো প্রমাণ করে দেখিয়েছিলাম যে আমরা যে দুইটা ইম্পর্টেন্ট শব্দ পড়েছিলাম, একটা হলো পৃষ্ঠ টান টি পড়েছিলাম, আর একটা পড়েছিলাম পৃষ্ঠ শক্তি ই, দুইটা যে সমান এটা প্রমাণ করে আমি দেখিয়েছি। পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি সমান, তাহলে এটা ডিরেক্ট মুখস্থ, পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি সেম, নাকি এখন প্রমাণ করে দেখাবো? ডিরেক্ট মুখস্থ এটা। এই রো দিয়ে ঘনত্ব বোঝাচ্ছি, নিচে এস দিয়ে বোঝাচ্ছি সলিড, মানে এটা কঠিনের ঘনত্ব। রো দিয়ে ঘনত্ব বোঝাচ্ছি, আর এল দিয়ে বোঝাচ্ছি হলো লিকুইড, মানে তরলের ঘনত্ব। তাহলে বাম পাশে হলো কঠিনের ঘনত্ব সলিড, ডান পাশে তরলের ঘনত্ব। এটা দিলাম গ্রেটার দেন, এটা দিলাম লেস দেন, গ্রেটার দেন, লেস দেন। বলতো কোনটা সঠিক? এটা থিটা বলতে বোঝাচ্ছি স্পর্শ কোণ। কোনটা সঠিক? ভুল আছে? আচ্ছা তাহলে তুমি এটা বলো, এক নাম্বারটা সঠিক কিনা, মানে ক নাম্বারটা সঠিক কিনা, যে আমাদের যদি সলিডের ঘনত্ব, আচ্ছা আমি তোমাকে আমার নিজের সুবিধার জন্য আমি নিজে কিভাবে পড়বো, আমি সলিড বলতে কাজ বুঝে নেই, আমাকে তো কেউ বাধা দিবে না। আর এই এল বলতে আমরা একসময় পানি বুঝবো লিকুইড, আর আমরা এল বলতে একসময় পারদ বুঝবো। প্রথম এই ছোট গো হবে। প্রথম ক্ষেত্রে হলো সলিড, কাচের ঘনত্ব বেশি, কাচের ঘনত্ব বেশি, পানি থেকে কাচের ঘনত্ব কি হয়? বেশি হয়, তার মানে অবশ্যই এখানে এটা পানি বোঝাচ্ছে মনে মনে। তখন থিটা তো তোমার 90 ডিগ্রি হয় না, 90 থেকে কম হয়, এই কারণে এই অপশনটা বাদ। খ নাম্বার হলো লিকুইডের ঘনত্ব বেশি, তাহলে এটা অবশ্যই পারদ, তরলের ঘনত্ব বেশি কাচের থেকে, তাহলে পারদ। পারদে আবার 90 হয় না, 90 থেকে বড় হয়। এইটাই ছোট ক নাম্বার সঠিক, দেখো বালা। কাচের ঘনত্ব বেশি পানি থেকে, থিটা সূক্ষ্ম কোণ। এই আবার এখানে বলছে পারদের ঘনত্ব বেশি, বড় ঘন নাম্বার, পারদের ঘনত্ব বেশি, মানে লিকুইডের ঘনত্বটা বেশি, তখন তখন আমাদের থিটা 90 থেকে বড় হয়, তার মানে এই অপশনটা ভুল আছে। তাহলে ছোট গো নাম্বার। যে এরকম অপশন পরীক্ষায় থাকবে, যে দেখো 26 নাম্বার এমসিকিউ। বুঝতে বুঝতে পারছি এখন, দেখো তো।
এরকম অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষায়। তারপরে যে পৃষ্ঠ শক্তির একক কি? পৃষ্ঠ শক্তির একক কি? পৃষ্ঠ শক্তি বলো বা পৃষ্ঠ টান বলো, পৃষ্ঠ শক্তি বলো বা পৃষ্ঠ টান বলো, প্রথমে সূত্রটা লিখবা যে একক মনে না থাকে। পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান, মানে দুইটার জন্য দেখাই দিই, দুইটার জন্য সেম সূত্র, পৃষ্ঠ টান। সেটা ই দিয়ে প্রকাশ করো বা টি দিয়ে প্রকাশ করো, দুইটাই সমান, সেটা হলো এফ বাই এল। তার মানে নিউটন পার মিটার, বল ভাগ এল, নিউটন পার মিটার, শেষ আলাপ। এই 24 নাম্বারটা, 24 নাম্বারটা বহু নির্বাচনী। এখন তুমি বলবা কোনটা সঠিক অ্যান্সার, 24? এটা তোমার তো খ না, তো এগুলো বহু নির্বাচনী, মানে একের অধিকও সঠিক হতে পারে, একের অধিকও সঠিক হতে পারে, সেই হিসেবে বলো। আচ্ছা দেখো, মানে আমি একটা উপায় বলতে পারি। দেখো, এই 60 ডিগ্রি স্পর্শকোণ, আমি তো বলে দিছি যে যদি পারদ এবং কাছ হয় তাহলে থিটার মান 140 ডিগ্রি হবে, বা মিনিমাম, মিনিমাম তোমার 90 থেকে বড় হবে। এখন তাহলে এখানে তো 60 ডিগ্রি দেখা যাচ্ছে, তবে সেটা তো স্পর্শকোণ হবে না। স্পর্শকোণ কোথায় হয়? যেখানে পারদ থাকে এবং ওই উপাদানটা থাকে, তার মানে এই যে এইটা হবে স্পর্শকোণ। মানে তরল, মানে কাছ থেকে পারদের দিকে ওইভাবে যেতে হবে, এটাই স্পর্শকোণ। তাহলে 60 ডিগ্রি স্পর্শকোণ, এটা তো আমার পিওর ভুল, পিওর ভুল হচ্ছে এখানে। তাহলে আমরা বলতে পারি 1 2, এই দুইটার মধ্যে কোন একটা সঠিক, তবে 1 2 এর ভিতরে একটা সঠিক হলে আরেকটা তো ভুল, তাহলে ক নাম্বারই তো সঠিক। আর এগুলা কিন্তু সব লিখে দিছিলাম, এগুলো সবই লিখে দিছিলাম, এগুলো সব পিডিএফ দেখবা। আচ্ছা, এই যে এই গ্রাফটা পড়ানো হয়নি, এই গ্রাফটা পড়িয়ে দিব এখন। যে 29 নাম্বারের যে গ্রাফটা, সেই গ্রাফটা একটু পড়িয়ে দিই। যে পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফ, এটা এই গ্রাফটা পরীক্ষায় আসবেই, পীড়ন ভার্সেস বিকৃতি গ্রাফ। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমাদের এক্স অক্ষে আমরা বিকৃতিকে রাখি, ওয়াই অক্ষে আমরা পীড়নকে রাখি, পীড়ন। এখন আমাদের ধরো একটা রাবার, এটা একটা রাবার। আচ্ছা, তুমি ইয়ের কথা, ইয়ে অথই হুকস লটা বলো তো, হুকস এর ল। হুম, এটাই হুকস ল। এখন যখন আমরা রাবারকে ধরো এইভাবে টান দিচ্ছি, টান দিয়ে আমরা প্রসারিত করতেছি, দুই পাশে টান দিয়ে প্রসারিত করতেছি, তার মানে আমাদের পীড়ন দিচ্ছি, এখন বিকৃতি হবে। পীড়ন
এই দেখো এইরকম একটা গ্রাফ পাওয়া যাবে, পীড়ন দিচ্ছি বিকৃতি হবে, পীড়ন দিচ্ছি বিকৃতি হবে, পীড়ন দিচ্ছি বিকৃতি হবে, মানে একটা দিলে আর একটা বাড়ে, সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সমানুপাতিক, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। তো আমরা, তুমি আর আমি জানি সমানুপাতিক এরকম গ্রাফ হয়। তারপরে কি হবে, এক সময় এক সময় তুমি যখন এটাকে পীড়ন দিতে থাকবা বা বল দিতে থাকবা, এক সময় সেটার এরকম একটা অবস্থা হয়ে যাবে, তুমি বল অপসারিত করলে আগের অবস্থায় ফিরে আসবে না। কি বললাম? বল অপসারিত করলে আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে তখন গ্রাফটা পাওয়া যাবে এরকম, এরকম এরকম একটা গ্রাফ হয়। এই গ্রাফটা মুখস্থ রাখবা। আমি তাও দেখি বললে দেওয়া যায় কিনা। তাহলে বইয়ে এরকম একটা গ্রাফ দেওয়া আছে। তাহলে এই যে এই পয়েন্ট, এতটুকু পয়েন্ট আমাদের, এই যে এই পয়েন্টটা একটু মার্ক করে নিলাম। তাহলে এক্স অক্ষ থেকে এতটুকু, ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরে গেছে। আবার ওয়াই এক্স অক্ষ থেকে এতটুকু উপরে উঠেছে। এই অংশটুকুকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই অংশটি কি বলা হয়? স্থিতিস্থাপক সীমা। কারণ এই সময় একটা সমানুপাতিক গ্রাফ পাওয়া গেছে। একটা কি সমানুপাতিক গ্রাফ পাওয়া গেছে, যেটা আমাকে হুকস বলে গেছে যে আমাদের যতক্ষণ পর্যন্ত সমানুপাতিক গ্রাফ পাওয়া যাবে সেই সীমাটা হলো স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তারপরে কি হলো, তারপরে আমি, দেখো এই পয়েন্টে এই লাল পয়েন্ট, লাল লাল অংশটা দেখো তো, লাল অংশটা দেখো তো, আমাদের এক্স অক্ষে দিয়ে কিন্তু ভালোই গিয়েছে, এক্স অক্ষ বরাবর ভালোই গিয়েছে। তার মানে লাল অংশে, লাল লাল অংশে বিকৃতি বেশি, বিকৃতি বেশি। দেখো লাল অংশে তোমার ডান পাশে চলে গিয়েছে, আর ডান পাশে গেলে মানে কি বিকৃতি হয়। আবার দেখো এখানে বিকৃতি বেশি কিন্তু পীড়ন কম, পীড়ন খুবই কম, পীড়ন খুবই কম। একটু খেয়াল করছো কি? দেখো পীড়ন একটু কিন্তু উপরের দিকে ওঠেনি, খুবই কম পরিমাণে উপরে উঠেছে। উপরে উঠলে তো পীড়ন হবে, এরকম হবে। শুধুমাত্র ডান দিকেই মানে শুধুমাত্র ডান দিকে বেশি যাবে, উপরে উঠবে না, তারপরে এরকম হয়। মানে এরকম হবে, এটা হলো ওই গ্রাফের বৈশিষ্ট্য। যদি আমরা একটা লোহা নেই বা একটা ইস্পাত নেই, এটা সাইডে লিখে দিলাম ইস্পাতের জন্য, ইস্পাতের বৈশিষ্ট্য। তার মানে লাল অংশে আমরা কি বলতেছি, যে বেশি বল দেওয়া লাগে না, লাল লাল অংশে সামান্য বল দিলেই বেঁকে যায় অনেক বেশি। কারণ কি হয়েছে, সে তার ধর্মটা হারাই ফেলছে, স্থিতিস্থাপক যে ধর্মটা ছিল সেটা হারাই ফেলছে। এখন তুমি সামান্য বল দিলেই অনেক বেশি বেঁকে যায়, সামান্য বল দিলে অনেক বেশি বেঁকে যায়। এই পর্যন্ত হলো, সামান্য বল দিলে অনেক বেশি বাকিয়ে ফেললাম। তারপর আবার দেখা যাবে যে আবার একটু মানে মানে পীড়ন দিচ্ছ, বাঁকতেছে, পীড়ন দিচ্ছে বাঁকতেছে, কোনো এক সময় এই পয়েন্টে আসলো সর্বোচ্চ পীড়ন। এই যে এই পয়েন্টটাকে বলা হবে সর্বোচ্চ পীড়ন। এর বেশি পীড়ন দেওয়া সম্ভব না, এর বেশি পীড়ন দিলে তোমার সাথে সাথে কি হয়ে যাবে, ওই ইস্পাতটা ভেঙে যাবে। সর্বোচ্চ পীড়ন, যেহেতু ইস্পাতের জন্য আমি, এটা হলো সর্বোচ্চ পীড়ন বা সর্বোচ্চ বল। এর থেকে বেশি বল যদি দাও, তাহলে রাবারটা, যদি রাবার দিয়ে বলি রাবার ছিঁড়ে যাবে, ইস্পাত দিয়ে বলি ইস্পাত ভেঙে যাবে, লোহার টুকরা দিয়ে বলি লোহার টুকরা ভেঙে যাবে, কাঠ বলি কাঠ ভেঙে যাবে। সর্বোচ্চ পীড়ন হলো এমন একটা পীড়ন যে ওর থেকে বেশি পীড়ন দেওয়া যায় না, দিলেই সে ভেঙে যায়। তারপরে ধীরে 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 আরও একটু বিকৃতি হচ্ছে, হতে হতে এই পয়েন্টে আসে, সে আমাদের ফেইলার হয়ে যাবে, মানে এই পয়েন্টে ভেঙে যাবে, এমনি ভেঙে যাবে। যদি আমি আরও পীড়ন দিতে চাই এমনি ভেঙে যাবে। তাহলে এই গ্রাফটা, মানে আমি যদি আরেকবার একটু বিস্তারিত বলি সহজ লাগবে। দেখো, যেমন ধরো, যে কোনো ধরো আমার এটা, আমি এখন ইস্পাত দিয়ে বুঝাই, ইস্পাত। আমি এদিকে চাপ দিলাম, দিলাম চাপ, ইস্পাত, ইস্পাতকে দুই পাশ থেকে চাপ দিচ্ছি, তার মানে আমি পীড়ন দিচ্ছি। সে কি হবে, সে ছোট হয়ে যাবে। তার মানে ছোট হওয়া মানে বিকৃতি হওয়া। তার মানে আমি বল দিচ্ছি বিকৃতি হচ্ছে, বল দিচ্ছি বিকৃতি হচ্ছে, বল দিচ্ছি বিকৃতি হচ্ছে, এই পয়েন্টে আসলো। এখন তুমি বলটা ছেড়ে দিলা, সে আগের অবস্থায় ফিরে গেল। তুমি আর বলটা ছেড়ে দিলা, আগের অবস্থায় ফিরে গেল। যদি আগের অবস্থায় ফিরে যায়, ওইটা স্থিতিস্থাপক সীমা। ধরে নিলাম এই পয়েন্ট পর্যন্ত আগের অবস্থায় ফিরে যায়, মানে আমাদের, আমি এই লাইন বরাবর ধরে নিলাম এটা আমাদের 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তার মানে কি 10 মিলিমিটার পর্যন্ত তুমি তাকে ছোট করতে পারবা চাপ দিয়ে।
এই পাশে 5 মিলিমিটার আর ওই পাশে 5 মিলিমিটার। এতটুকু পর্যন্ত তুমি যদি ছোট করো, সে ছোট হবে, ছেড়ে দিবে, আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এমন একটা বল দিলে, তাহলে এই পাশে 6 মিলিমিটার সংকুচিত করে ফেললে, আর এই পাশে 6 মিলিমিটার সংকুচিত করে ফেললে, তখন তুমি যদি বলটা সরিয়ে নাও, সে আগের অবস্থায় ফিরে আসবে না, একটু হলেও তার মধ্যে বিকৃতি থেকে যাবে। একটু হলেও তার মধ্যে বিকৃতি মানে সে আগে এখন একটু হলেও আগের থেকে সংকুচিত রয়েই গেছে, আগের অবস্থায় ফিরে আসতেছে না, অলরেডি বিকৃতি রয়ে গেছে। তখন আমরা এটাকে বলবো, এই যে এরকম করে দেখাবো যে আমাদের বিকৃতি রয়ে গেছে। তারপরে কি হবে, যখনই একটু বিকৃতি রয়ে যাবে, তারপরে সামান্য বল দিলেই অনেক বেশি বেঁকে গেল, সামান্য বল দিলেই অনেক বেশি বেঁকে গেল। তারপরে আবার বাঁকানোর জন্য বল দিচ্ছি, বল দিচ্ছি, বল দিচ্ছি, বল দিচ্ছি, বল দিচ্ছি, একটা পয়েন্ট আসবে, তারপরে গ্রাফটা নিচের দিকে নামবে, মানে এর বেশি বাঁকানো সম্ভব না। তারপরেও যদি আমি আরো বেশি বাঁকাতে চাই বা ছোট করতে চাই, ছোট করতে চাই, কোনো এক সময় আসার পরে একদম টুকরা হয়ে যাবে, ভেঙে যাবে, ওইটাই হলো মানে ফেইলার। এখানে এসে আমাদের ফেইল হয়ে গেল, যেটাকে বলা হয় ফেইলার বা ভঙ্গুর। ভঙ্গুর। এখন এই যে এই পয়েন্ট এতটুকু হলো স্থিতিস্থাপক সীমা। মানে এই গ্রাফ সম্পর্কে এতটুকুই কোশ্চেন আসবে যে কোনটুকু স্থিতিস্থাপক সীমা। তাহলে আমাদের যদি এখানে একটা পি বলা থাকে আর এই পাশে একটা এ বলা থাকে, তাহলে বলবা পি ভার্সেস এ, এই অংশটুকু হলো স্থিতিস্থাপক সীমা। মানে পি থেকে এ পর্যন্ত, ভার্সেস না তো, এই অংশটুকু হলো স্থিতিস্থাপক সীমা। বল অপসারণ করার পর আগের অবস্থায় ফিরে আসে। আর এই অংশটুকু হলো, লাল অংশটুকু হলো সামান্য বল দিলে অনেক বেশি বেগে যায়। আর এখানে লাল অংশ হলো, আমি বিভিন্ন কালার দিয়ে দেখাই, এই সবুজ অংশ হলো এর থেকে বেশি পীড়ন দেওয়া যায় না। আর এই হলো, এই অংশটা হলো যে এইখানে আসলে সে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। এই 4টা পয়েন্ট বইয়ের ভিতরে দেওয়া আছে, শুরুতেই দেখো, দেখে নিও। তাহলে আমি দেখি নেই হলুদ, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা। তারপরে হলো লাল, লাল অংশটুকু, এটা হলো সামান্য বলে অনেক বেশি বিকৃতি, সামান্য বলেই অনেক বিকৃতি। তারপরে হলো সবুজ, সর্বোচ্চ পীড়ন বা সর্বোচ্চ বল, এর বেশি সে সইতে পারে না। এর বেশি দিলে সাথে সাথে ভেঙে যায়, সাথে সাথে ভেঙে যায়। তারপর ওর থেকে বেশি দিলে না, একটু কম দিলে কিন্তু দিতে থাকলে ওই তোমার আকাশি এই কালারের অংশে সে ভেঙে যাবে, যাকে আমরা বলি ফেইল হয়ে যাবে। তাহলে মোটামুটি বুঝতে পারলাম গ্রাফটা। এই কথাগুলা তোমার বই থেকে শিখে নিবা। দেখো আমাদের এখানে আমাদের একটা দেওয়া আছে, বিকৃতি ভার্সেস পীড়ন, একটা গ্রাফ দেওয়া আছে, বিকৃতি ভার্সেস পীড়ন। চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যাকার লেখচিত্রে ও এ, ও এ রেখা, যেটা এই যে ও এ যে রেখাটা, এই রেখার যে ডাল অঙ্কন করো তাহলে এটা হবে। তাহলে ও এ রেখার ডাল কি নির্দেশ করে বলতে পারবা? ও এ রেখার ডাল কি নির্দেশ করে? হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক যেহেতু নাই, এটা মূলত স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দেশ করে। এখন যেহেতু স্থিতিস্থাপক গুণাঙ্ক নাই, তাহলে ইয়ং এর গুণাঙ্ক, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক হবে জাস্ট পীড়নের জায়গায় দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি বললেই স্থিতিস্থাপক গুণাঙ্ক। ধরতে পারছো, এর জন্য ধন্যবাদ। তাহলে এরকম ট্রিকি কোশ্চেন পরীক্ষায় আসবে।
তারপরে আমাকে তুমি বলবে ৩১ নাম্বার এমসিকিউটা, বইয়ের ১৩-১৪। এটা যে ৫০ কেজি উঁচু থেকে ৫০ কেজি উঁচু হয় কখনো? এটা হয়তো ৫০ হবে বা ৫০ মিটার। ৫০ মিটার উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাপিণ্ডের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2। শিলাখণ্ড দুটির অন্তবেগের অনুপাত কত, কি হবে? আচ্ছা বলে দিই, অন্তবেগকে প্রান্তবেগ বলা যায়। প্রান্তিক বেগ করো এখন। 1:4। যে প্রান্তিক বেগ সূত্রটা বলবা। ভি ইকুয়াল টু 2/9 ইটা। 2/9 আর স্কোয়ার বা ইটা, এরকম হওয়ার কথা না? দেখো তো এই সূত্রটা, এটা না, আমার তো খেয়াল ভুলে গেছি ভাই। 2/9 আর স্কোয়ার বা ইটা। তাহলে দেখো, ভি এর সাথে আর এর কিরকম সম্পর্ক? জাস্ট 1 এবং 2 কি স্কোয়ার করে দিলেই হবে। দেখো, আর স্কোয়ার করলে ভি পাওয়া যায়, তার মানে 1:4। অঙ্ক করার দরকার নেই। এই দেখো 33 নাম্বার বলেছে যে নিচের কোন ঘনত্বের তরলের মধ্যে কাঁচ নল ডুবালে স্থূল কোণ পাওয়া যাবে? নিচের কোন ঘনত্বের তরলের মধ্যে, কোন ঘনত্বের তরলের মধ্যে, কোন ঘনত্বের তরলের মধ্যে, এটা হলো আমাদের কোশ্চেন। কাঁচ নল ডুবালে স্থূল কোণ পাওয়া যাবে। এখন কাঁচ নল, এটা হলো আমাদের কঠিন, আর স্থূল কোণ পাওয়া যাবে। তাহলে অবশ্যই এখানে তরলের ঘনত্বটা বেশি হওয়া লাগবে। অবশ্যই তরলের ঘনত্ব বেশি হওয়া লাগবে ওই কাচের ঘনত্ব থেকে। কিন্তু এটা আমি এমনি জানি যে আসলে এটা আসলে মার্কারি বোঝাচ্ছে এখানে। যখন আমাদের তরলটা মার্কারি হয় আর কাচ নল হয়, তখন স্থূলকোণ পাওয়া যায় এবং তরলের ঘনত্ব মার্কারি ঘনত্ব হলো যেটাই। এটা মুখস্থ, মার্কারি ঘনত্ব 13,600। এটা হলো মার্কারি ঘনত্ব। দেখো মুখস্থ রাখলে কত সুবিধা। আর 1 নাম্বার কার ঘনত্ব বলতে পারবা? 800, এটা কার ঘনত্ব? কেরোসিন। এগুলো অনেক জিনিস মুখস্থ রাখতে হবে ভাই, অনেক জিনিস। কেরোসিনের ঘনত্ব 800। কেরোসিন পানির থেকেও পাতলা। পানির ঘনত্ব তো 1000। পানির ঘনত্ব 1000। আর কেরোসিন পানির থেকেও পাতলা। মানে তুমি যদি কেরোসিন আর পানি একত্রে করো, তাহলে দেখবা যে কেরোসিন উপরে থাকবে, পানি নিচে থাকবে। এমনি তো মিশবে না, তা উপরে থাকবে। এই দেখো 46 নাম্বার, সান্দ্রতা সহগের মাত্রা গতি ইটা। কতবার আসছে? আমি তো বলছি যে ইটা নিয়ে কোনো কোশ্চেন পরীক্ষায় সেমিস্টার অবশ্যই থাকবে। ইটা সম্পর্কে যা আছে সব জেনে পড়ে যাবা। 55 নাম্বার, কোন পদার্থের সান্দ্রতা সবচেয়ে বেশি? তাহলে সান্দ্রতা মানে বাধা, কোনো একটা বস্তু যদি ওর মধ্যে আসে তাহলে বাধা দিবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মধু। মধু বেশি ঘন না, এই মধুর মধ্যে কোনো কিছু ডুবানো মুশকিল, মধু বেশি বাধা দেয়। তার থেকে একটু হলো কম আমাদের
তেল, মধু থেকে কম হলো তেল। তারপরে হলো পানি, তারপরে হলো দুধ। তেল, এটা হবে। আমার একটু ভুল হয়েছিল, আমি তো একটু আগে বললাম কেরোসিন পানির থেকেও পাতলা, কেরোসিন তো তেলই। কেরোসিন পানির থেকে পাতলা, কেরোসিন তেল না, তাহলে আমি কি কারণে তেলকে আগে দেখাইছিলাম? এটা মহা বড় ভুল করেছিলাম। পানি ঘনত্ব বেশি, আবার দুধের ঘনত্ব পানি থেকে বেশি। বুঝছো? দুধের ঘনত্ব পানি থেকে বেশি, মানে দুধ বেশি ঘন, পানি থেকেও বেশি কি ঘন, কারণ সিম্পলি বোঝা যায়। তাহলে এটা হলো মধু তো হবে শিওর, আমি তোমাকে চারটা দিয়ে দিলাম, এদের মধ্যে একদম ঘনত্বের কম্পারিজন দিয়ে দিলাম। এটা তুমি তুলে নাও, আগেরটা মুছে নিও। দেখো 58 নাম্বার, স্পর্শকোণ 120 ডিগ্রি হলে কৈশিক নলে তরল উপরে উঠবে। এটা কি সত্য কথা? 1 নাম্বার। দেখো তো 1 নাম্বার কি সত্য কথা? যদি হ্যাঁ মনে হয়, হ্যাঁ বাইরে ভাই কি বলেন, কনফিউশন, মনে হয় না। তো আমি তো জানি যে পানি যখন হয় কৌশিক নলে তখন উপরে ওঠে, তখন পানি তো স্পর্শকোণ 90 থেকে ছোট। সেদিন চিত্র দেখালাম না, যে আমাদের ওই পাত্রের মধ্যে ধরো পারদ আছে, পারদ প্রচুর পরিমাণে পারদ আছে। এখন তুমি যদি একটা কৌশিক নল ওই পাত্রের মধ্যে ডুবিয়ে দাও, কৌশিক নল পাত্রের মধ্যে ডুবিয়ে দাও, তখন পারদ থাকবে মাত্র এই পর্যন্ত। এ দেখো এতটুকু অংশ নিচে নেমে গেছে, এইচ পরিমাণ নিচে নেমে গেছে। নিচে নামবে এক কথায়, যে স্পর্শকোণ 120 90 থেকে বড় হলে পানি নিচে নামে, মানে অবরোহণ করে। তাহলে 2 নাম্বারটা সঠিক, 1 নাম্বারটা ভুল, অপরিবর্তিত থাকবে। এটা তো আরো মিথ্যা কথা। তো শুধুমাত্র 3 সঠিক, সরি শুধুমাত্র 2 সঠিক, নিচে নামবে। দেখো আরেকটা পাইছি, এই 59 নাম্বার, 13 14 এটা করো, 59। 1:1 না এখানে দেখাচ্ছে, আমি তাও দেখি কি হয়। এটা তো আমি জানি না, এখন দেখবো আমি কি হয়। সূত্র লিখবো প্রথমেই, y ইকুয়াল টু, বলছে একই পদার্থ একই ব্যাসার্ধ, তাহলে আমাদের এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ছোট হাতের এল।
একই পদার্থ, তার মানে ওয়াই নিয়ে কোনো কাজ নেই। একই পদার্থ মানে ওয়াই চেঞ্জ হবে না। একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিয়ে কোনো কাম নেই। দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে হলো ছোট হাত L1 ইস টু L2, এটা হলো আমাদের 1:2। দৈর্ঘ্য নিয়ে কাম আছে। যদি সমান বল দ্বারা, তার মানে এফ নিয়েও কোনো কাজ নেই, তার দুটিকে টান হয়, বিকৃতির অনুপাত কত? তার মানে এক কথায় এই লাইনটা লিখতে পারি, সব বাদ লিখতে পারি। দেখো তো, ওয়াই নিয়ে কোনো কাজ নেই, একই পদার্থ। তারপর এফ নিয়ে কোনো কাজ নেই, সমান বল। আর নিয়ে কোনো কাজ নেই, কারণ একই ব্যাসার্ধ। তাহলে কাজ আছে এই দৈর্ঘ্য নিয়ে, মানে এর আদি দৈর্ঘ্যটা কত এল, আর কি পরিমাণ বাঁকবে মানে বিকৃতি কত। তাহলে বিকৃতি মানে তো, তো বিকৃতির অনুপাত কত হবে? বিকৃতি, বিকৃতি বলতে এই যে ছোট হাতের এলও বের করতে পারি আমরা, যে সে কত বাঁকবে, ছোট হাতের এল। ছোট হাতের এল মানে বিকৃতি, বিকৃতি মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, তবে বিকৃতির অনুপাত হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি যে এল সমানুপাতিক, এখানেই করে দিই, ওটা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার স্মল এল। তাহলে সমস্ত কিছু বাদ দিলে আমাদের পড়ে থাকলো যে ওয়ান সমানুপাতিক বড় হাতের এল বাই ছোট হাতের এল। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এল বাই এল সমানুপাতিক ওয়ান, এটাই মানে বিকৃতি। এটা হলো আমাদের বিকৃতি। তাহলে বিকৃতিকে আসলে কিন্তু আমরা এটাও বলতে পারি, ছোট হাতের এলটাও মোটামুটি বিকৃতি বলতে পারি। কি কারণে জানো? এটা তো আসলে বিকৃতি না, ছোট হাতের এলকে বিকৃতি এই কারণে বলতে পারি, মানে অঙ্কের সুবিধার্থে, যে বড় হাতের এল তো চেঞ্জ হবে না। তুমি এটা আদি দৈর্ঘ্য, এখন তুমি তাকে বাড়াও, আদি দৈর্ঘ্য সেম। তুমি তাকে কমাও, আদি দৈর্ঘ্য সেম। তার মানে যতটুকু বাড়তেছে এটা ছোট হাতের এল, যতটুকু কমতেছে এটা ছোট হাতের এল। আর তার এই কারণে আমাদের ছোট হাতের এলকে বড় হাতের এল দিয়ে ভাগ করলে তো আসলে ডিপেন্ড করতেছে ছোট হাতের এলের উপরেই, আসলে ডিপেন্ড করতেছে ছোট হাতের এলের উপরেই। পুরো জিনিসটা ছোট হাতের এলের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি কি বলতে পারি না যে এখান থেকে ছোট হাতের L2 ডিভাইডেড বাই ছোট হাতের L1 সমান, তবে তার দুটিকে, তার মানে আমাদের বের করতে বলছে, বের করতে বলছে ছোট হাতের L1 ডিভাইডেড বাই ছোট হাতের L2 ইকুয়াল টু, এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। আমি যদি একটা পরের লাইন লিখি তাহলে সমানুপাতিক সম্পর্ক হয়ে যাবে, L সমানুপাতিক বড় হাতের L। তার মানে বড় হাতের L2 ডিভাইডেড বাই বড় হাতের L1, এদের বড় হাতের এল, দাঁড়াও 1 মিনিট, রোমে আয় সরাসরি, রোমে যায়, রোমে তার আসতেছি আমি। মায়ের মায়ের খাবি এখন, তুই হল চিনোস না, আবার ফোন দিছস। শহীদুল হল 313। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসতেছে এই L1 আর L2, এক কথায় মানে L1 আর L2 1:2 করে নিতে হয়, ছোট হাত ছোট, মানে ছোট গ হবে অ্যান্সার এটা। ওই যে আবিদে ফোন দিছিল, ফোন দিলে কি হয় জানো, ফোন দিলে ওই যে লাইনটা কেটে যায়। এটা বুঝতে পারলাম, জাস্ট এক কথা, এল সমানুপাতিক এল, এই লাইনটা করলেই হবে। তার মানে আমাদের দৈর্ঘ্যের অনুপাত যা, বিকৃতির অনুপাত তাই। দৈর্ঘ্যের অনুপাত যা, বিকৃতির অনুপাত কি তাই, তার মানে এ 1:2 অ্যান্সার হবে। কোনো কঠিনই ছিল না এটা। আমি আরো তোমাকে কঠিন করে বুঝালাম নাকি না আল্লাহ জানে।
চুরাশি নাম্বারটা। চুরাশি। এটা কি হবে? হ্যাঁ, ক নাম্বারটা হবে? যদি স্থিতিস্থাপক সীমা বলে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে বলে, তাহলে যত বেশি ভার দিবে তত বেশি সম্প্রসারণ হবে। একদম। কিন্তু যদি স্থিতিস্থাপক সীমা না বলতো, তাহলে বড় ঘ নাম্বার অ্যান্সার হতো। যে এরকম যত ভার দিব তত সম্প্রসারণ হবে, কিন্তু কোন এক সময় যে আবার এরকম হবে। এরকম একটা গ্রাফ দেখালাম না, ওইটা। যদি স্থিতিস্থাপক সীমা না বলতো তাহলে এই গ্রাফটা কিন্তু হতো। বলে দিলাম। তারপরে দেখো যে আমি যা পড়েছি সমস্ত এগুলো আছে। এই কারণে তোমার পরিচিত লাগতেছে যে যদি স্পর্শক 90 ডিগ্রির কম হয়, তাহলে আমাদের কিরকম যেন পাওয়া যায়, অবতল পাওয়া যায়। আর এই উত্তল পাওয়া যাবে কখন? যখন থিটা 90 থেকে বড় হবে আর থিটা 90 থেকে কম হবে। এগুলো সব বলে দিছি পড়ানোর সময়। এই দেখো 86 নাম্বার কি বলছে, যদি বৃষ্টির বৃষ্টির একটি বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলোর সর্বমোট ক্ষেত্রফল বৃদ্ধি পায়। কারণ আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে অনেকগুলা মাটি, অনেক মানে কোন একটা জায়গার মাটি, এটা যখন তুমি কেটে ছোট ছোট টুকরা করে কোন এক জায়গায় রাখবা তখন আমাদের ক্ষেত্রফলটা কি পায়, বৃদ্ধি পায়। এরকম একটা উদাহরণ দিয়েছিলাম মনে রাখার জন্য। দেখো এই যে এএমসিকিউটা তুমি আমাকে দিয়েছিলে, এখন কি বুঝছো? আমি যে পরের দিন ছবি তুলে পাঠিয়েছিলাম, যে তুমি তো বলেছিলে ভাই মান তো নাই, তাহলে কিভাবে অঙ্কটা করব? মান ছাড়াও করা যাবে। মান ছাড়াও করা যাবে, মান লাগবে না। যার দৈর্ঘ্য দৈর্ঘ্য যত বেশি বাড়বে তার এই অঙ্কের গুণাঙ্ক তত কম। এই দেখো 94 নাম্বার, এটাতে কিন্তু সি কিউ আসবে, তারপরে এমসি কিউ আসবে। মানে নিচের কোনটি পয়ঃসনের অনুপাত হতে পারে না? পয়ঃসন অনুপাত তিন রকমের আছে। একটা হইলো যে তোমার প্রকৃতপক্ষে, তারপরে হইলো সাধারণত, আরেকটা আছে বাস্তবে। যে আমরা যে কোনো পদার্থের যদি অনুপাত বের করি পয়সন, তাহলে বাস্তবে 0.2 থেকে 0.6 এর মধ্যে ঘোরাফেরা করে। এটার মান আমরা বলি প্রকৃতপক্ষে বা বাস্তবে বলতে পারি। বাস্তবে বা প্রকৃতপক্ষে। তাহলে 0.6 থেকে বড়, 0.6 থেকে বড় 0.8, এটা হতে পারে না। এটা কি হতে পারে না? যদি পরীক্ষায় কোনো সৃজনশীলে বলে যে এই পদার্থটা কি পৃথিবীতে আদৌ সম্ভব, তুমি পয়সনের অনুপাত বের করে ফেলবা, বের করে দেখবা 0.2 থেকে 0.6 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ওই রকম প্রসারণ সম্ভব, ওই রকম বড় করা সম্ভব। যদি 0.8 থেকে আসে তাহলে বলবা যে না, এত বড় করা সম্ভব না, তার আগে ওটা ভেঙে যাবে। ওই পদার্থটা তার আগে কি হয়ে যাবে, ভেঙে যাবে। শেষ হলো। অনেকগুলা মুখস্থ আসে, যেমন বলছে যে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি? সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি, এটা আমার মনে নাই, বুঝছো ভাই? কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হয়, আমার মনে নাই যে এটা কি হবে। তবে আমাদের কাঠ, এটা তো এমনি বাদ। তামা, এর দুইটা বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, লোহা বা কোয়ার্টস। যেহেতু সর্বাপেক্ষা বলেছে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আমি জিনিসটা আসলে বলতে পারতেছি না আমার। তবে এটা কোয়ার্টস হওয়ার সম্ভাবনা 90%। লোহার থেকেও কোয়ার্টসই হবে এটা মেবি। তুমি তাও যেহেতু মুখস্থ তথ্য, যেহেতু এটা ডিরেক্ট মুখস্থ তথ্য, এই তথ্যটা আমি তোমার ভুল বলতে পারি না। তুমি এটা বইয়ে দেখবা এটা কি আছে।
বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে আছে। আর কিছু বইয়ের মধ্যে না থাকলে ওই যে শেষে আছে, শেষ থেকে। এটা তো এমসিকিউ মেডিকেল 17-18। আমি তো আরো দেখি যে ইউটিউবে এই গুগলে সার্চ দিই। আর বাসায় যখন যাবো ওই যে রমজানে, তখন আমি একটা অ্যাপস বা একটা এই সম্পর্কে তখন ধারণা দিয়ে আসবো। ওখানে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে ওরা বলে দিবে। ম্যাথ 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 বলো বা ফিজিক্স বলো, যে কোনো কোশ্চেন যদি কোশ্চেন না লিখতে পারো ছবি তুলে পাঠাই দিবা, ওর অ্যান্সার তোমাকে। হ্যাঁ, চ্যাট জিপিটি আছে, তারপরে কো পাইলট আছে, তারপরে আছে হলো জিমিনি আছে। যে কোনো একটা ইউজ করলে হয়। চ্যাট জিপিটি ইউজ করা জানো? হ, মাঝে মাঝে দু একটা ভুল দেয়, সমস্যা নাই, কিন্তু বেশিরভাগই তোমার ইফেক্টিভ। এটা বললো এটা কোয়ার্টস হবে। এই যে গুগলের জিমিনি আমাকে বলে দিল এটা কোয়ার্টস হবে। এই যে দেখো, ওই যে মেডিকেলে পোলাপানকে হয়রানি করার জন্য এরকম কোশ্চেন করে যে কোনটি সঠিক নয়, মানে এইটির ভিতরে কোনটা ভুল। মাঝে মাঝে কিরকম করে বলে জানো? কোনটি, মানে কিরকম ওরা অসত্য নয়। তারপরে বলবে আহ, কোনটি অসত্য নয়, বা কোনটি কোনটি অসত্য নয়, মানে এটা এটা কি, এটা কিরকম লাইন হলো? অসত্য নয়, অসত্য মানে মিথ্যা, মিথ্যা নয়, তার মানে এই জিনিসটা হলো কোনটা সত্য, কোনটা সঠিক। কোনটি ঠিক নয়, ঠিক নয়। এখন ঠিক মানে ভুল, নয় মানে না, তার মানে এটা কোনটা ঠিক। এরকম কোশ্চেন করে আমি প্রচুর দেখেছি, বিশেষ করে মেডিকেল এরকম করে। তার মানে কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে যে সঠিক বলেছে না সঠিক নয়, অসত্য বলেছে না অসত্য নয়। যেখানে তো সব এমসিকিউ ছিলই, অ্যান্সার তো ছিল 99 নাম্বার, 99 নাম্বারের ক। কি হলো এটা? 99 নাম্বার ক দিয়ে রাখছে, তামা। আচ্ছা, এটা থাকুক, যেটা আমি শুধু গুগলে না, জিমিনিতে শুধু লোহা এবং কোয়ার্টজ এই দুইটার একটা তুলনা দিয়েছিলাম। চারটায় দিলে ওরা চারটার ভিতরে তুলনা করে দিত, এটা আমি পরে করে দিবনি। এটা থাকুক। তাহলে এই দেখো, আমাদের এমসিকিউ সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলে কোন রকমের এমসিকিউ আসে। ম্যাক্সিমাম স্পর্শকোণ থেকে আসবে, ম্যাক্সিমাম স্পর্শকোণ। আর পয়সন ইয়ং এর গুণাঙ্ক, এখান থেকে এমসিকিউ গুলা ঘোরাফেরা করবে। এখন তোমার কাজ হলো এখান এরকম সমস্ত এমসিকিউ আমার এই অধ্যায়টা আমাদের সিলেবাসে ছিল না, নয় হয় তুমি আমার এই বইটা থেকে এমসিকিউ পড়তে পারতে না। কারণ মনে করো যে আমি যেভাবে এমসিকিউ গুলো পড়তাম, মানে ওই এমসিকিউ, ও কোনো এমসিকিউ পড়ার উপযুক্ত ছিল না। পরবর্তীতে আমার বই নিয়ে কেউ পড়তে পারতো না। আমি প্রত্যেকটা পাশে কি কারণ, কি কারণে নয়, কোনটা মানে কি কারণে ক নাম্বার সঠিক। তারপরে ওটা ওটা দেখলেই হবে। তামা লোহা আমি দেখতেছি, দাঁড়াও।
তোমার এখানে তো এই কোয়ার্টজ এটা দিছে 1 নম্বরে, তারপরে হইলো আয়রন 2 নম্বরে, তামা 3 নম্বর, উড 4 নম্বর। এটাই হবে, বুঝছো, এটাই হবে। এই বইয়ে ভুল আছে। লোহার থেকে কোয়ার্টজ এটার বেশি হবে, বুঝছো, কোয়ার্টজ। আচ্ছা, থাকো, এরকম করে নিজে নিজে ট্রাই করবো, আরেকটা এমসিকিউ ক্লাস নিব। যদি প্রয়োজন হয় নিব, না হয় মাঝখান থেকে ওই মানে শেষের 20, শেষের আধা ঘন্টা সৃজনশীল নিব, তারপরে এই অধ্যায়টা শেষ। আল্লাহ হাফিজ।